আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে। আচ্ছা, আমিও ভালো আছি। আমি আহ, আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত 3 দিন আগে যে দুর্ঘটনা, অগ্নিকান্তের মতো যে দুর্ঘটনা ঘটেছে, সেখানকার আর্থিক ক্ষতি নিরূপণ করতে করতে মানে কোন কোন প্রোডাক্ট, কাদের কাদের কারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে এ বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে আগামী কয়েকদিনের মধ্যে। তবে অনেকেই ধারণা করেছেন, আমি যেটি আগের ভিডিওতে বলেছি, সেটি হচ্ছে যে প্রায় $1 বিলিয়ন মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে এই জায়গাটাতে। এবং আসলে $1 বিলিয়ন, সেটি আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি, সেটি প্রায় 12 থেকে 13 হাজার কোটি টাকার সমমূল্য বাংলাদেশি টাকা যদি হিসাব করা হয়। এখন আমি যে বিষয়টা নিয়ে একটু আপনাদের বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের আহ, বিমানবন্দরে, এই বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরের যে কার্গো ভিলেজে, এখানে যে আহ, কোন কোন কোম্পানির প্রোডাক্ট গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, গার্মেন্টস শিল্প আছে, ওষুধ শিল্প আছে, বিভিন্ন গাড়ি আমদানিকারক রপ্তানিকারক, তারপরে আহ, বিভিন্ন খাদ্যে ফুড অ্যান্ড বেভারেজ, এসব তো বহুত অনেক কিছু, যেগুলো আসলে এক কথায় বলে প্রকাশ করা যাবে না। যেহেতু এত পরিমাণ ক্ষয়ক্ষতির একটা বিশ্বাস নিয়ে ইয়ে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে, তাহলে তো এখানে সংশ্লিষ্ট অনেক জিনিসই থাকবে সেই ভিলেজে। তো আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু করছি, যারা হচ্ছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে এখানকার কতটুকু ক্ষতিপূরণ হয়েছে, কত ক্ষতি হয়েছে, সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করা যায়, তাহলে সব থেকে এই বিষয়টা নিয়ে গত বেশ কয়েকদিন একটু নাড়াচাড়া মাথাচাড়া দিয়ে তারা কথা বলছেন একটি সেক্টর, সেটি হচ্ছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরটা। বাংলাদেশের ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে তারা নিজেদের যে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে সে বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা কিন্তু তারা দিয়েছে। তারা ইতিমধ্যে দু তিনটে সংবাদ সম্মেলন করেছে, সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানান দিয়েছে এবং সরকারের কাছে এই যে ক্ষতিপূরণ বাবদ যেই কিছু দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরেছেন। তো সবচাইতে আসার কথা হলো, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলছি, সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে প্রায় ওষুধ শিল্পের 300 200 307টা ওষুধ কোম্পানি রয়েছে, ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত সবাই তো আর দেশ বিদেশে আমদানি এবং আহ, রপ্তানিতে ব্যস্ত হয় না, কিছু অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য তারা কেউ কেউ আছে বিদেশে রপ্তানি করে না। তো এর মধ্যে 250টি ফার্মাসিউটিক্যালস তারা কিন্তু ইতিমধ্যেই বিদেশে সক্রিয়, তাদের ওষুধ বিদেশে আমদানি রপ্তানিকারকে, তারা বিভিন্ন কাঁচামাল বিদেশ থেকে নিয়ে আসছে দেশে, সেগুলো প্রক্রিয়াজাত করে ওষুধ তৈরি করছেন, আবার কিছু কিছু ওষুধ তৈরি করে সেগুলো আবার দেশের বাইরে পাঠাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ ওষুধ শিল্পে কিন্তু শতভাগ পরিপূর্ণ, এবং আপনি জানেন অভ্যন্তরীণ চাহিদা তারা শতভাগ পূরণ করতে করতে পারে। শুধু তাই না, বিশ্বের প্রায় 160টি দেশের মতো, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এবং মিডল ইস্টের অনেক দেশগুলোতে বাংলাদেশের ওষুধ কিন্তু তারা রপ্তানি করে থাকে। প্রায় 160টি দেশে তারা ওষুধ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের ওষুধ কোম্পানি। তো সেক্ষেত্রে বলাই যায় যে বাংলাদেশের একটা খুব নির্ভরযোগ্য এবং খুব স্টাবলিশড এবং শক্তিশালীভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ ওষুধ শিল্প, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। তারা হচ্ছে একটি সংবাদ সম্মেলন আজকে করেছে। সেই সংবাদ সম্মেলনের আজকে তারা কয়েকটি বিষয় সরকারের কাছে তুলে ধরেছেন। সেই বিষয়ের মধ্যে কয়েকটি হলো যে আগুনে পুড়ে যাওয়া যেসব পণ্য ইতিমধ্যেই খালাস করতে পারেনি, আগুনে পুড়ে নষ্ট হয়েছে, এদের যে ডিউটি ট্যাক্স, ভ্যাট এবং অনেক আমদানি পণ্যের সবকিছু যেন আছে, সেই ইতিমধ্যে কিন্তু তারা প্রেরণ করেছে, সেটি সরকারের কাছে তারা ফেরত চেয়েছে সেসব শুল্ক। এছাড়া যে সমস্ত পণ্য সংক্রান্ত এলসি খোলা আছে, যেসব এলসি ব্যাংক চার্জ, সুদ যেন মওকুফ করা হয়, ক্ষতিগ্রস্ত আমদানি পণ্য ব্যাংকের যে চার্জ সম্ভব এলসি করতে যেন ভবিষ্যতে আরো কোনো ঝামেলা না হয়, সহজ শর্তে যেন তারা এলসি করতে পারে, এ ধরনের কিছু দাবি দেওয়া তারা তুলে ধরেছে। এছাড়া আরেকটা বিষয় তুলে ধরা হয়েছে যে কার্গো ভিলেজ কাস্টমস অফিস ছুটির পরে, যেমন শুক্র শনিবার ছুটি থাকে, এই দুদিন কিন্তু তারা কাস্টমস পণ্য আদান প্রদান খালাস করতে পারে না কার্গো ভিলেজ থেকে। এটার জন্য শুক্র এবং শনিবারে তারা স্টপ থাকে, এই দুদিন তারা পারে না। এটি কিন্তু অত্যন্ত বড় একটি বিষয় যে এই দুটি বিষয়, এই বিষয়টা শুক্র শনিবারে স্বল্প পরিসরে যেন পণ্য খালাস করতে পারে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষ মানে ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছে। তো সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আসলে এত বড় ক্ষতি হয়ে গেল, সেখানে এখন প্রাথমিক পর্যায়ে যে ক্ষতিটা হয়েছে সেটি আগে বলি। সেটি হচ্ছে প্রায়
250 থেকে 300 কোটি টাকার মতো তারা ক্ষতি হয়েছে বলে একদম কাগজে কলমে একটা হিসাব পেয়েছে। তবে এটি আরো বাড়তে পারে। আমি সবচাইতে আশার ব্যাপার ব্যাপার হলো এই ক্ষতি আগামী কয়েকদিন, কয়েক বছরের, এটি কয়েক হাজার কোটি টাকার একটা ক্ষতি হতে পারে। আগামী কেবলমাত্র 2-3 দিনের মধ্যে তারা যে সামগ্রিক একটা ক্ষতির হিসাব দাঁড় করি, সেটি 250 থেকে 300 কোটি টাকার মতো। কিন্তু এটি হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তারা ধারণা করছে। সেই হিসাবটা আমরা যখন সামনে আসবে তখন আপনাদেরকে জানাতে পারবো। আর একটি বিষয় যে সাপ্লাই চেইন যেটা, সেটা হচ্ছে যে ধরেন যে একটি প্রোডাক্ট একটা বিদেশ থেকে যে পণ্য আসলো কার্গো ভিলেজে রাখা, এটি কিন্তু 2 থেকে 3 মাস পর এটা কিন্তু মার্কেটে সাপ্লাই চেইন মানে সিস্টেম অনুযায়ী মার্কেট প্রোভাইড হয়। যেমন যে পণ্যগুলো ক্ষতি হয়েছে সেগুলো আহ, জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ সাধারণ মানুষ হয়তো ভোক্তার হাতে পৌঁছতো। তো সাধারণত এখন তারা সবচেয়ে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এই কমিটি থেকে তাদেরকে একটু জানানো হয়েছে যে সাপ্লাই চেন যে তারা কিন্তু এখন আরো জোর দিয়ে যাতে এই ক্ষতিটা যাতে না হয়, সাপ্লাই চেনে যেন কোনো তাদের ক্ষতিপূরণ ইফেক্ট না পড়ে, নেতিবাচক প্রভাব না পড়ে, সেই জন্য তারা সর্বাত্মক সচেষ্ট রয়েছে। এবং এই ক্ষতিটা সামলে ওঠার জন্য ফার্মাসিউটিক্যালস পক্ষ থেকে যা যা করণীয় তা তারা করবে। এবং ভোক্তা পর্যায়ে এবং বিভিন্ন হাসপাতাল বা ফার্মেসি পর্যায়গুলোতে যেন কোনো রকম নেতিবাচক প্রভাব না পড়ে, ওষুধ নেই বা কোনো ভ্যাকসিন নেই বা যে কোনো কিছু হতে মেডিসিনের ব্যাপারে হোক, যাই হোক সবকিছু ব্যাপারে যে কোনো রকম নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে কিন্তু তারা খুব সচেষ্ট বলে থাকবে। আরো একটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে আহ ওষুধের দাম বেড়ে যাবে কিনা। দেখেন এখানে কয়েক হাজার কোটি টাকা যেহেতু একটা ক্ষয়ক্ষতির পরিমাণ, বাংলাদেশ কাঁচামাল শিল্পে বিশাল একটা জায়গা মানে ক্ষতি হয়েছে এই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে। এইখানে কিন্তু স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে প্রশ্ন থেকেই যায় যে আগামী কয়েকদিনের মধ্যে কি আবার ওষুধের দাম বেড়ে যাবে কিনা। তো এমন প্রশ্নের জবাবে ওনারা বলেছেন যে আহ, ভোক্তা পর্যায়ে কোনো রকম ওষুধের দাম বাড়ানোর ইচ্ছে তাদের নেই। এবং এই মুহূর্তে কোনো ওই রকম সিদ্ধান্তে ওষুধের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্তে তারা যাবে না। এখন পর্যন্ত ওষুধের দাম যেভাবে নিরূপণ করা হয়েছে মার্কেটে যেটা চালু আছে ঠিক সেটাই। এবং সাধারণ জনগণকে ভোক্তা পর্যায়ে এই বিষয়টা নিয়ে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো পর্যায়ে না, কোনো ফার্মেসি বা তৃণমূল পর্যায়ে লোকাল এরিয়াগুলোতে, রুরাল এরিয়াগুলোতে যদি কেউ জোর করে এইসব ওষুধের দাম বাড়িয়ে ফেলে, যে কার্গো ভিলেজে সব ওষুধ পুড়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে এর বাজারের একটা নেতিবাচক প্রভাব পড়েছে দাম বাড়ার ব্যাপারে, এই ধরনের কেউ যদি সুবিধা নিতে চায় তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার একটা জায়গা রাখা হয়েছে। সুতরাং এই বিষয়টাও আশ্বস্ত করার মতো জায়গা যে বাংলাদেশে এই পর্যন্ত এই মুহূর্তে কোনো করা যাচ্ছে না বলে মনে করা যায়। হ্যাঁ। তো আপনারা যে বিষয়টা নিয়ে একটু বলছি যে সবকিছু মিলে আগামী সরকারকে আবারও তারা সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সরকারকে কিভাবে এ থেকে মানে সচেষ্ট করা যায় সেই বিষয়টা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এবং তারাও জানিয়েছে সরকারের যদি আমাদের পক্ষ থেকে বা ফার্মাসিউটিক্যাল শিল্প, ওষুধ শিল্প সমিতি থেকে কোনো রকম যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় এই খাতে, তাহলে তারা সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। তো এই ছিল আমার কাছে ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানির ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটা হিসাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।